ভারতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা, সুষ্ঠু বিচার দাবি বৈষম্য বিরোধীদের। আরও জানিয়ে দেব, ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা কড়া নজর রাখছে ভারত। আমাদের 111-এর ভয় দেখিয়ে লাভ নেই বলেছেন রুহুল কবির রিজভী। বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে যাওয়ার 6 ঘন্টা পর ফেরত দিল বিএসএফ। সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলেছেন মাহফুজ আলম। বাংলাদেশি 28 বছর বয়সী এক নারীকে ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কেন ভারতের হাই কমিশনারকে ডেকে এর জবাব চাওয়া হলো না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। তারা বলেন, এ দেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে এখন এ দেশের মানুষ সোচ্চার করবে। প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর প্রতিবাদে দ্রুত ভূমিকা নেওয়ার আহ্বান জানানো বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফেলানি থেকে শুরু করে এ যাবৎ সব হত্যার বিচারে জোর দাবি তোলা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। তাদের অভিযোগ, ভারত শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে। গত শুক্রবার বেঙ্গালুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জানা গেছে, তার স্বামী একজন পরিচ্ছন্নতা কর্মী। 3 সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তারা। ওই নারী একটি অ্যাপার্টমেন্ট গৃহকর্মী কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে। একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি 6 বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের 4 শীর্ষ সংসদকে গোপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাঠিয়েছে। এমন তথ্য দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত তার প্রতিবেশী দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর কড়া নজর রাখছে। আজ 25 জানুয়ারি শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভারত সেই সব ঘটনার নজর রাখছে যেগুলো তার দেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা সদস্যদের বিষয়ে ইঙ্গিত করে ভারত এর কড়া প্রতিক্রিয়া বলেছে, প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল বলেন, ভারতের চারপাশে কি হচ্ছে তাতে আমরা নজর রাখছি। দেশের সুরক্ষার প্রভাব পড়বে এমন কোনো কার্যকলাপ হলে প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা একটি গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি। আমরা আমাদের সম্পর্ক জোরদার করতে চাই, যাতে ভারত ও বাংলাদেশের মানুষের উপকার হয়। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, কিছুদিন আগে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শহীদ আমির আফসার এবং আরও কিছু কর্তা বর্তমানে ঢাকা সফরে আছেন। বাংলাদেশের সেনা প্রতিনিধি দলের রাওয়ালপিন্ডি সফরে সেখানে 3 পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়। এরপরে পাকিস্তানের আইএসআই এর প্রতিনিধি দল ঢাকায় আসে। প্রতিবেদনে আরও বলা হয়, রাওয়ালপিন্ডি সফরে যাওয়া 6 সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুমিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় তার। শুধু তাই নয়, বাংলাদেশি প্রতিনিধি দল প্রায় দিন 5কে পাকিস্তানে অবস্থান করেন। সংশ্লিষ্ট মহলের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পরে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে যোগসূত্র বাড়ানোর চেষ্টা করছে। তাই হয়তো 1 সপ্তাহের মধ্যে একে অপরের দেশে গেলেন পাকিস্তান ও বাংলাদেশের সেনা কর্মকর্তারা। তবে এনডিটিভির আজকের প্রতিবেদনে আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই ধরনের সংবাদ প্রকাশ হওয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সফরে আসেননি। সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ সংক্রান্ত খবর মিথ্যা। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস আরও জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরটি মিথ্যা। 111-এর ভয় আমাদের দেখাচ্ছেন কেন? আমরা এগুলো পার করে এসেছে। জেল রিমান্ড আমাদের সঙ্গে ছিল। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই বলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ 25 জানুয়ারি শনিবার আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের বক্তব্য প্রদানের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? এই সরকারের কথা শুনে মনে হচ্ছে এই সরকার 111-এর সরকারের ছায়া। রুহুল কবির রিজভী বলেন, খুব কৌশলে কথা আসছে। এক দখলদার গেছে, অন্য দখলদার আসছে। যাদের অন্তর্বর্তী প্রয়োজনে সংবিধান সংশোধন করে আইন করে সংস্কার করুন, কিন্তু আপনারা সুস্থির সমাজের লোক বলে যা বলবেন সেটাই মেনে নিতে হবে, সেটা তো নয়। তিনি বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সেই সবটাই শেখ হাসিনার স্বার্থে তারা করেছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা পালিয়েছে। যারা আন্দোলনের সহযাত্রী ছিলেন তারা একটা সংখ্যার কথা বলেন। এটার উদ্দেশ্য দিনাজপুরের বিরল উপজেলার মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক তরুণকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মারধর করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি কয়েকজন নাগরিক। শুক্রবার সকাল 10:30টার দিকে দিনাজপুরের বিরল উপজেলা ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিউপি ক্যাম্পের দিননগর গ্রামের 323 মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্য কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তরুণের নাম মোহাম্মদ আলামিন। তিনি ধর্মপুর ইউনিয়নের কোকুরি গ্রামের বার্গা চাষি রেয়াজ উদ্দিনের ছেলে। অপরদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়। পরে এ নিয়ে উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর বিজিবি ও বিএসএফ সদস্যদের পতাকা বৈঠক বসে। বৈঠকের পর বিকেল 4:15টায় বাংলাদেশি যুবক এবং ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইউপি সদস্য ডক্টর আবু সুফিয়ান সহ স্থানীয় এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকালে আলামিন 323 নম্বর পিলার থেকে 350 গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য তাকে মারধর করার পর টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদে দীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিউপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেয়। এ ঘটনায় উভয় সীমান্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ নিয়ে বিকেল 4টা নাগাদ বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিকেল 4:15টায় বাংলাদেশি যুবক এবং ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৈঠক শেষে দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লে কর্নেল আহসানুল ইসলাম জানিয়েছেন, ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। তবে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে। বিকেল 4:15টায় আল আমিনকে বিএসএফ ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। এদেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুর যাওয়ার পথে চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না।